আপনাকে আমি একটা প্রণাম করব। প্রণাম করবে? করো, কিন্তু আমি কি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম। এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখার জন্যে দাঁড়াও, একটু দাঁড়াও। এই এতে আমার রোজগারের 2000 টাকা আছে। টাকা? না না, নেব না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে? বোন? বোন? হ্যাঁ, তুমি আমার বোন বললে? হ্যাঁ, বোন বললাম। কেননা তুমি এক কাজ করো, এই দিয়ে তুমি 2টি হার গড়াবে, কেমন? একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। ভাই ফোঁটার দিনে যদি তোমার চোখ দিয়ে 1 ফোঁটা জলও তার উপর পড়ে, তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। চলো বলে তাকে দরজা পর্যন্ত কৌশিক এগিয়ে দিয়ে আসে। সে চলে যাওয়ার পর তখন কৌশিকের মধ্যে সে অনুশোচনা আসে, বা সে তখন ওই তাহার নামটি রঞ্জনা কবিতাটি সে নিজের মনে আবৃত্তি করে। আমাদের এই নদীর নামটি, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার 2টি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ, অসাধারণ। নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল। বাংলার কথা, বাঙালির বার্তা, প্রগতির পথে সংস্কৃতির সাথে। আজকে বিশেষ অতিথি হিসেবে আমরা স্টুডিওতে পেয়ে গেছি বাচিক শিল্পী দেবব্রত দত্তকে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনি পশ্চিম মেদিনীপুর থেকে কিভাবে কণ্ঠশিল্পের সঙ্গে যুক্ত হলেন এবং ছোটবেলা থেকে বেড়ে উঠলেন এবং দীক্ষা লাভ করলেন, এই বিষয়ে একটু যদি আমাদেরকে বলেন। বেশ, আসলে শিল্পটাকে, এই বাচিক শিল্প বা এই কণ্ঠশিল্পটাকে, কবিতাকে অনেক দিন ধরেই আমার ভালোবাসা এবং ভালো লাগার জায়গায়। শুরুটা তো বলা যাবে না, কেননা সেই প্রাইমারি স্কুল থেকে পড়া শুরু থেকেই, তখন থেকে এই কবিতা বলা শুরু। তারপর কবিতার প্রতি একটা অদম্য টান তো থেকেই গেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম, এবং ছোটোবেলায় মাকে হারানোর জন্যে জেঠিমা, যে মায়ের কাছে মানুষ হয়েছি, তার আর্থিক স্বাবলম্বিতা না থাকার জন্যে আমার জীবনে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমার জীবনে কোনো দ্রোণাচার্য জোটেনি, গুরু হিসেবে আসেনি। আমাকে চিরদিন ওই একলব্যের শিক্ষা দূর থেকেই আমাকে তাদেরকে আয়ত্ত করা, এই চেষ্টাটা আমার থেকে গেছে চিরদিন আর কি। একলব্য হয়েও যে সফল হওয়া যায়, আপনি তার জীবন্ত প্রতীক বলতে পারেন। সেটা আমার শ্রোতা, আমাকে যারা ভালোবাসেন তারাই বলবেন। আজকের গুরু পূর্ণিমার দিনে আপনার সেই একলব্য গুরুকে আমাদের তরফ থেকে অনেক প্রণাম,
ভালোবাসা, ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাই। বেশ। এবারে আপনি যে বললেন আপনি মাতৃহারা হয়েও কিন্তু মাতৃভূমির জন্য এতগুলো প্রজন্মের পিতা হয়ে তাদেরকে একটা কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, সেটা কিভাবে আপনাকে উজ্জীবিত করে? পশ্চিম মেদিনীপুরের যে প্রান্তে আমি থাকি, প্রত্যন্ত গ্রামে, সেখানে মানুষের লেখাপড়া, খাওয়া দাওয়া এইসব চিন্তা করতেই মানুষের সময় চলে যায়। সেখানে সংস্কৃতি চেতনার যে একটা উন্মেষ ঘটানোটা কিন্তু সব থেকে বড় আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি এলাকার ছেলে মেয়েদেরকে প্রথম থেকেই নাটকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, মঞ্চ নাটকে অবশ্যই। তারপরে তাদেরকে কবিতা শেখানোর জন্যে আমি একটি স্কুল খুলি, এবং প্রথম অবস্থায় আমি কিন্তু অবৈতনিক শেখাতাম, কারো কাছ থেকেই কোনো টাকা পয়সা আমি নিতামই না। বিশেষ করে আবার যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদেরকেও আমি স্টিল নাও এখনও পর্যন্তই আমি বিনা পয়সায় শেখাই। আর যাদের সামর্থ্য আছে, যেটুকু আমাকে দেয় গুরু দক্ষিণা হিসেবে, আমি সেটুকু নিয়েই তাদেরকে উৎসাহিত করি। এটাই আমার ব্রত বলতে পারেন। অসামান্য বলাটাও কম হবে, অসাধারণ। মানে গুরুর কোনো দক্ষিণার নির্দিষ্ট কোনো স্লিপ নেই, তাই গুরু দিবসে, এই গুরু পূর্ণিমার দিনে গুরু হিসেবে আপনাকেও আমাদের তরফ থেকে অভিনন্দন। আসলে এইরকম মানসিকতার মানুষ আজকের আছে বলেই এখনো পৃথিবীতে বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টি নামে, এখনো শিশুরা খলখলিয়ে হেসে তার শিশু পাঠে মন দেয়, এখনো পাখিরা তাদের মতো করে ভোরের আলো পড়তে না পড়তে পূজন করে গেয়ে ওঠে। তো আপনি আপনার বাচন ভঙ্গিতে আপনার ছোট্ট একটু কবিতা আমাদের দর্শকদের আপনি শোনান দুটো বাংলা স্টুডিও। বেশ। আমি শোনানোর জন্যে প্রথমে আমি অবশ্যই আমাদের মননে চিন্তনে যিনি সব দিক থেকে ছেয়ে আছেন, যাকে ছেড়ে আমরা এক পাও হাঁটতে পারি না, এক পা চিন্তাও করতে পারি না, সে আমাদের সর্বস্বতায় ছেয়ে থাকে রবীন্দ্রনাথের আমার একটি প্রিয় কবিতার কয়েকটা লাইন আমি বলার চেষ্টা করছি। কবিতাটির নাম বাউল। দূরে অসুধ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে যে পাই মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগেই আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা, কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই, কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখনই দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো, তারে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দ্বারের আগলে ধরে নাচো, বাউল আমারই এইখানে
সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। অসাধারণ, অসাধারণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল কবিতাটি তিনি এত সুন্দরভাবে তার সেই চেনা কণ্ঠের মায়াবী স্বরে তিনি আমাদেরকে মুগ্ধ করলেন, তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আসলে দেবব্রত বাবু শুধু একটি নাম নয়, কলকাতার বহু মানুষের কাছে তিনি উজ্জ্বল এক জ্যোতিষ্ক রূপে তিনিও কিন্তু আড়ালে থেকে বহু মানুষের প্রতিভাকে উজ্জীবিত করার একটা মুখ তিনি। আজকে তাকে আমাদের বিটু বাংলার স্টুডিওতে পেয়ে আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। আপনার ছাত্রদের যখন আপনি শেখান, তাদেরকে কিভাবে প্রাইমারি ট্রিটমেন্টটা দেন, সেই অভিভাবকদের কিভাবে আপনার কাছে পুঞ্জীভূত করেন, সেই তথ্য যদি আমাদের একটু জানান। যখন কোনো বাচ্চাকে তার বাবা অথবা মা আমার স্কুলে নিয়ে আসে, তাদেরকে প্রথমে আমি একটি কথা জিজ্ঞেস করি যে বাচ্চাটিকে কেন নিয়ে এলেন। পাশের বাড়ির কোনো বাচ্চা তার মায়ের হাত ধরে আমার স্কুলে ঢুকছে এইটি দেখে যদি তেমন কিছু হয় তাহলে নিয়ে চলে যান, যদি বাচ্চার ইচ্ছে না থাকে। শিল্প এমন একটি জিনিস, সেটি হচ্ছে যে একদম ভেতর থেকে আসে। রামকিঙ্কর বেইজ রবীন্দ্রনাথকে একটি কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ যখন জিজ্ঞেস করেছিলেন যে শিল্পী কি, তখন রামকিঙ্কর বেইজ বলেছিলেন শিল্পী হলো ভুঁইফোঁড়, তাকে কোথাও আটকে রাখা যায় না। আমিও আমার স্টুডেন্টসদের যারা গার্ডিয়ান আছে তাদের আমি বলি একটা কথাই, যে দেখুন জোর করে চাপিয়ে দেবেন না, শিল্পকে অন্তত চাপানো যায় না, আর কিছু কিছু জিনিস সবই হয়তো চাপিয়ে দেওয়া যায়। সেই ইঁট থেকে বই পাথর বই সমস্ত কিছু চাপিয়ে দেওয়া যায় আপনার ছেলেটির, কিন্তু শিল্পকে চাপাতে যাবেন না, হিতে বিপরীত হবে। সেরকম আমার প্রথম কথা থাকে তাদের উপরে। তারপরে দেখি সেই ছেলেটির কেমন ইচ্ছে, তার কবিতার প্রতি আগ্রহ, তার নাটকের প্রতি আগ্রহ, সে অনুযায়ী আমি আমার ক্লাস শুরু করি, তাকে নিয়ে আমার পথ চলা শুরু হয়। প্রতিটা শিশু জন্ম নেয় তার একটা প্রতিভা নিয়ে, অবশ্যই, কিন্তু সেই প্রতিভার বিকাশের দায়িত্ব আপনাদের মতো বা যারা টিচার রয়েছেন তার, প্রথমত পিতৃ মাতৃ সত্তা, পরিবেশ, পরিবার পরিজন, তার সঙ্গে যারা গুরু হিসাবে তাদেরকে আঁকড়ে ধরেন। তো বিশেষ করে এই যে শিল্পটাকে আপনি বিচরণ করেন, সেখানে কিন্তু অত্যন্ত কঠিন কতগুলো দিক আপনাকে মেনে চলতে হয়। স্বর ক্ষেপণ, স্বরকে সুরকে চেনা, সঠিক প্রনাউন্সিয়েশন, ক খ চ ছ, তালবেশ্ব বুদ্ধানুস্ব দন্তেশ্বর, যে আলাদা একটা উচ্চারণ ফারাক রয়েছে, সেটাকে আপনাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে তাদেরকে ইনপুট করতে হয়। তা শিশু মন সেটা কতটা নিতে পারে? একদম শিশু যারা, তাদেরকে কিন্তু কিছু শেখানো যায় না। একদম যারা শিশু, আমার কাছে মানে 3 বছর বয়স থেকে বাচ্চারা আসে, আর 63 বছর পর্যন্ত মানুষেরা আমার কাছে শেখেন। একদম শিশুদেরকে কিন্তু কিছু শেখানো যায় না, শিশুরা অনুকরণের জায়গায় থাকে। ঠিক, একদম সঠিক বলেছেন, অনুকরণের জায়গায় থাকে। কিন্তু সেই শিশুটি যখন বড় হয়, অথবা যে বড় ব্যক্তিটি যিনি আমার কাছে শেখেন, তাকে আবার আমাকে বারণ করতে হয় যে আপনি আমাকে আবার অনুকরণ করতে যাবেন না যেন, কেননা আপনার নিজস্বতা সেখানে চাপা পড়ে যাবে। কবিতা বা নাটক যাই বলুন না কেন, শিল্পের ক্ষেত্রে বোধ যত গভীর হবে তার উন্মেষ তত সুন্দরভাবে ঘটবে, এটি আমি মনে করি। এখনকার অভিভাবকরা 1 মাস 2 মাস ক্লাস করার পরেই তারা মানে এক্সপেক্ট করেন তার সন্তান যেন এক্ষুনি মঞ্চে সফল হয়ে উঠুক, এক্ষুনি একটা জায়গায় সফলতার চিহ্ন পদক্ষেপ রাখুক। সেই হিসাবে একজন গুরু হিসেবে তাদের মায়েদের সেই সময় আপনার বক্তব্য কি থাকবে? দেখুন, একটা সময় বলতে আমরা যখন এখন যে সময়ের উপর দিয়ে হাঁটছি অথবা ছুটছি, বলতে গেলে ছুটছি, হাঁটা ভুলে গেছি আমরা। এখন সব কিছুর দিকে কিন্তু আমাকে খেয়ালটা রাখতে হয়। একটি শিশু তার স্মার্টনেস গ্রো করানো,
এইসবের একটা শেখার তো একটা সময়সীমা থাকে, একটা জায়গায় পৌঁছানোর, বা সে নিজেকে অপরের কাছে কিভাবে প্রকাশ করবে, তার উপস্থাপন কেমন হবে, তার জন্য একটা সময়সীমা অবশ্যই আছে। সেই সময়সীমাটি তো অবশ্যই তাকে অতিক্রম করতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে কাউকে সেভাবে কিন্তু বাধা দিই না কোনো মঞ্চ অনুষ্ঠান করার জন্যে, বা কোথাও যদি সে নিজেকে তুলে ধরার জন্যে চেষ্টা করে আর কি, আমি বাধা দিই না। তবে তাকে একটি কথা আমি বলে রাখি যে যেখানেই যাও না কেন, তোমার নিখুঁত যেটি সেটিকে তুমি উপস্থাপন করার চেষ্টা করবে, এবং তুমি নিজেকে আগে জিজ্ঞেস করো যে তুমি সেটির জন্য প্রিপেয়ার্ড কিনা, তুমি প্রস্তুত কিনা। নিজেকে আগে জিজ্ঞেস করো যে তুমি পারছো কিনা। এটি যদি তোমার মনে হয় ঠিকঠাক, তোমার আশেপাশে যারা আছেন তাদেরকে যদি শুনিয়ে মনে হয়, তার যদি তোমাকে বলেন যে হ্যাঁ তুমি ঠিকঠাক বলছো, দেন তুমি যেতেই পারো। আমার সেই ধরনের কিন্তু কোনো বাধা ধরা কোনো নিয়ম কানুনের মধ্যে আমি কিন্তু আমার কোনো স্টুডেন্টসদেরই কিন্তু বেঁধে রাখি না। বাহ, খুব সুন্দরভাবে আপনি অভিভাবকদের বোঝাতে পারেন। আপনি ছোটদের যখন কবিতা আপনি শেখান, মূলত কোন ধরনের কবিতা তাদেরকে বেশি করে ছুঁয়ে যান বা তারা বেশি করে নিতে পারে? কোন কোন কবির কবিতা খুব তাড়াতাড়ি তারা গ্রহণ করতে পারে? একদম ছোট যারা, তাদেরকে তো ছড়া দিয়ে শুরু করতে হয়। আমরা যে সমস্ত ছড়া অনেক পেছনে ফেলে এসেছি, এখন হয়তো সেই সমস্ত ছড়ার প্রচলন নেই। আমি সেই সমস্ত ছড়া দিয়ে, আমরা ছোটবেলায় নীতিমালা জাতীয় বইতে যে সমস্ত ছড়াগুলো পড়ে এসেছি, আমি চেষ্টা করি তাদের মধ্যে সেগুলোকে একটু পুশ আপ করার। আপনার গলার দুটো একটা ছড়া শুনে নি তাদের জন্য। আচ্ছা, কোনটা বলে যায়? মনে করুন বাবুদের তালপুকুরে। ও আচ্ছা, এই ধরনের ছড়া, ওটা একটু আবার একটু বড়দের দেওয়া হয়। ঠিক আছে, আমি একটা সুকুমারেরই শোনাই। ঠিক আছে, সৎপাত্র একটি শোনাই। হ্যাঁ, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপর শোনান। একদম যারা ছোট তাদের জন্য সেই ধরনের ছোট আছে, যেমন খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, হ্যাঁ এই ধরনের ছড়াগুলো আছে। দামোদর শেঠ আছে, খান্তবুড়ির দিদি শাশুড়ি আছে, এই ধরনের আছে ছোট ছোট ছড়া। আবার তাদের থেকে যারা একটু বড় হয়ে গেছে তাদেরকে সুকুমারের সেই ছড়াগুলো, হ্যাঁ যেমন কি বলে সৎপাত্র, কাতুকুতু বুড়ো, এই ধরনের ছড়াগুলো দেয়া হয়। বাচ্চারা মজা পাবে, মজার মধ্যে যেন থাকে, তাদেরকে যেন এমন কিছু এক্সট্রা চাপিয়ে না দেয়া হয় যে বললাম যে এই গুরুগম্ভীর কবিতাটি তুমি করো, যেটি করতে গিয়ে হয়তো তার মনের মধ্যে আনন্দ তো দূরের কথা, তাকে নিরানন্দের একটি কালো ছায়া ছেয়ে বসলো। সেটি আমি করি না, যাতে বাচ্চারা আনন্দ পায় সেরকম একটু। যেমন বড় হয়তো সুকুমারের কী বলে সৎপাত্র করাতেই পারি। হ্যাঁ, এটা একটু শোনাচ্ছি। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, দন্যি ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন ছেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহাড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যাও, এবার পাত্র পেলে এমন কি মন্দ ছেলে। ঠিক, বাহ, সুন্দর বাচন ভঙ্গিমায় আপনি সুকুমারের সৎপাত্র কবিতাটি আমাদের শোনালেন। ধন্যবাদ। অসম্ভব সুন্দর বাচন ভঙ্গিমায় আপনি আমাদের আবৃত্তি শোনালেন। আপনার কথা শুনতে শুনতে আমার খুব মনে হচ্ছিল শম্ভু মিত্র যখন তৃপ্তি মিত্রের সঙ্গে তাহার নামটি রঞ্জনা বলে যে নাটকটি অভিনয় করেছিলেন, যে মিড় তিনি ব্যবহার করেছিলেন, আপনার কণ্ঠে না সেই মিড়টা আমি পাচ্ছিলাম। তো এরকম শ্রুতি নাটক যে আপনার কণ্ঠে আছে সেটা আমি অনুভব করতে পারছি। কিন্তু তাহার নামটি রঞ্জনা এই নাটকটা
ঘটনাক্রমে আমাদের এখন রিহার্সাল চলছে, বাহ, বাহ। নির্বাচিত অংশ, একটু যেখানে শোনাতে ওই দেখি। মেয়েটি ওই জেলে গেছে ওই তার দাদা ভেবে তার সাথে দেখা করতে আর কি। এবার যদি মনে থাকে একটু শোনান তো। না, ওই নাটকের লাইন আমার কাছে কিন্তু মনে নেই এই মুহূর্তে। কেমন, আমি হয়তো ফোন দেখে আপনাকে কিছুটা হলেও বলতে। আপনার চর্চা, আপনার সাধনা, আপনার কৃষ্টি, আপনার এগিয়ে চলা, একলব্যর মতো গ্রুপে আপনি যেভাবে চলেছেন, আজকের আমরাও শুভকামনা জানাই আপনাকে উত্তরণের পথ যেন আরও মসৃণ হয়। এবং আপনার যারা ছাত্র ছাত্রী, বিশেষ করে যাদেরকে নিয়ে আপনার সংসার, তাদের জন্য কিছু বলুন, কিভাবে তারা তাদেরকে তৈরি করবে। ওদেরকে তো তৈরি করার কাজ আর তৈরি করার দায়িত্বটি অনেকদিন আগেই তুলে নিয়েছি। জানি না কাঁধে অথবা বুকে কোনখানে, তবু কাঁধে দায়িত্ব নিয়েছি আর বুকের ভালোবাসা দিয়ে তাদেরকে বয়ে বেড়াচ্ছি। আমি সবসময় চাইবো যে আমার কাছে যারা শেখে বা শেখেন তারা সবাই এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে তাদের কণ্ঠশৈলী দিয়ে একটা আঁচড় তারা যেন কেটে যায়। সেখানেই আমার শেখানো সার্থকতা, এর বেশি আর কি বলতে পারি। পশ্চিম মেদিনীপুরে কিন্তু আবৃত্তির চর্চা কিন্তু যথেষ্ট আছে, আমি দেখেছি। মানে তুলনামূলকভাবে অন্যান্য শহরতলি বলুন, জেলা বলুন, আপনি ঠিক পাঁশকুড়া ঘাটাল পেরিয়ে যাওয়ার পর থেকে খড়গপুর থেকে শুরু করে কেশপুর এদিকটা আমি দেখেছি আবৃত্তির একটা অভূতপূর্ব চর্চা আছে। সেই চর্চায় এই জেলার এত সমৃদ্ধির কারণ কি বলে আপনার মনে হয়? যখন অখণ্ড মেদিনীপুর ছিল, মেদিনীপুর কোনো ভাগেই ভাগ হয়নি। মেদিনীপুর কিন্তু সংস্কৃতি এবং কৃষ্টির দিক থেকে পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা রূপে চিরদিনই পরিগণিত হয়ে আসছে। এবং তুলনামূলকভাবে আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মেদিনীপুরের মানুষ অন্যান্য জেলার থেকে কিন্তু শিক্ষার হারে অনেক বেশি এগিয়ে আছে। ঠিক, স্টিল নাও এখনো পর্যন্তও কিন্তু তাই। এই কলকাতা শহরে দেখবেন ম্যাক্সিমাম কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে মেদিনীপুরের ছেলেরাই কিন্তু প্রথম সিটেই বসে আছে, প্রথমের দিকে চেয়ারে বসে আছে তারা। হ্যাঁ, তো এটা নিয়ে হয়তো অনেক কিছু ব্যাপার আছে। সেখান থেকে সংস্কৃতির চেতনাটা তো মানে সেখানকার মাটি, সেখানকার পরিবেশ, সামাজিকতা সব কিছুকে নিয়েই তো তৈরি হয় সংস্কৃতি চেতনাটা, সেইভাবেই আসে। তো মেদিনীপুর, আমি অখণ্ড মেদিনীপুর, আমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বর্তমান ঝাড়গ্রাম সবকে নিয়েই আমি বলছি যে এই জেলা সেইভাবেই এগিয়ে চলবে, তার এই সুনামকে অক্ষুণ্ণ রাখবে সেইভাবেই। আপনার এই কণ্ঠের জাদুতে আপনি সারা বাংলার শিল্পী মনকে আপনার কাছাকাছি আনতে পেরেছেন। যারা আপনাকে ছুঁতে পারেনি তাদের জন্য আপনার কাছে আসার পথ যদি আপনি বলে দেন। না, আমি এই কথা বলতে পারি না, এতটা ধৃষ্টতা নিয়ে কথা আমার পক্ষে বলা উচিত নয়, আর শেষ স্পর্ধাও আমি দেখাতে পারি না, ঠিক আছে? আমি সবসময় মনে করি আমার মায়ের আশীর্বাদ এবং মা সরস্বতীর আশীর্বাদ আমার মাথার উপর আছে। তারা যতটুকু আমাকে দয়া করবেন আর সামনের পথ এগিয়ে চলার জন্যে আমি ঠিক ততটাই এগিয়ে যাব। ছোঁয়া না ছোঁয়ার ব্যাপারটা তো আমি বলতে পারি না। যে যার নিজস্বতা দিয়ে আমাকে কেন, আরও অনেক বরেণ্য ব্যক্তিত্বরা আছেন, তাদের ছোঁয়ার চেষ্টা করুন। আর আমাকে ভালোবাসলেই হবে, আমি ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। দেবব্রত বাবু, তিনি ভালোবাসার কাঙ্গাল হয়ে আজকের বিটু বাংলার অফিসে অকপট স্বীকার করলেন তিনি ভালোবাসা ছাড়া আর কিছু চান না। সে একটা বিখ্যাত গান আমরা শুনেছিলাম, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে, তিনিও তাই বললেন। আজকের আমাদের স্টুডিওতে পেয়ে আপনাকে ভীষণ রকমভাবে আমরা আপ্লুত। প্রজ্ঞাও রয়েছে। প্রজ্ঞা, ওনার একটা খুব প্রিয় কবিতা নিশ্চয় তুমি শুনতে চাইবে। হ্যাঁ, আমি সত্যি একটা ভালো আপনার মুখে কবিতা শুনতে চাই, যেটা আপনার খুব প্রিয়। অনেক মঞ্চে আমি এই কবিতাটা করেছি এবং আপনার সঙ্গে আপনি আমাকে যে মঞ্চ থেকে আপনি আমাকে চিনে নিলেন বা আমাকে সেইভাবে সম্মান দিয়ে এবং ভালোবেসে আমাকে আজকে এই চ্যানেলে আপনি ডাকলেন, সম্মানের সঙ্গে আহ্বান জানালেন,
কেননা আমার বারবার মনে হয় যে আমরা বোধহয় খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না বটে। ভারতবর্ষ তথা বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেরা সময়টা বোধহয় ভালো নয়। আর সেই সময়টা কি বলবো, এরকম অনেক কবিতাই আছে, সময়টা তো দুঃসময়, সুসময় মোটেই নয়। তো ঘুরে ফিরে না সেই যেন ওই বুড়ো মানুষটির পায়ের কাছেই মাথা নত করে বসতে ইচ্ছে হয়, যেমন মাথা নত করে দাও হে তোমার চরণাথলির তালে। তারই একটি কবিতা, দুঃসময় কবিতাটির কয়েকটি লাইন আমি শোনাই। যদিও সন্ধ্যা এসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা চপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মরগুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির ও সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলে, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা ভাসতে ভাসতে কবিগুরুর পায়ের কাছে এসে পৌঁছে গেলাম। সত্যি বাচিক শিল্প যে মননে একটা দাগ কেটে যায়, আপনাদের মতন যারা বাচিক শিল্পকে ভালোবেসে লালন করেন তাদেরকে শ্রদ্ধা না জানিয়ে আমরা পারি না। শুধু রবীন্দ্রনাথকে আমরা শুনলাম, কিন্তু এর পাশাপাশি মধুসূদনের যদি মেঘনাদবধ কাব্য আপনার জানা থাকে, অমিত্রাক্ষর ছন্দের কোনো কবিতা, পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্ত রয়েছেন, এবং ছন্দের জাদুকর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের যদি কোনো কবিতা আপনার কাছ থেকে পেতাম আর একটু সমৃদ্ধ হতাম, যদি আপনার পক্ষে সম্ভব। এই মুহূর্তে ওনাদের কবিতা আমার স্মৃতিতে নেই, করেছি তো অনেক, কিন্তু স্মৃতিতে এই মুহূর্তে স্মৃতি থেকে আমি বলতে পারছি না। তবে আপনি যদি চান আমি আধুনিক যে সমস্ত কবিরা আমাদেরকে মানে আমাদের কবিতা জগতে মানে উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ, আপনি যদি বলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এদের কবিতা আমি শোনাতে পারি, আশা করি ভালো লাগবে। একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বেশ। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, দুটি অভিশাপ। সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম, কেউ দেখেনি, কেউ টের পায়নি। প্রবল ঢেউয়ের মাথায় ফেনার মধ্যে মিশে গিয়েছিল আমার থুতু, তবু আমার লজ্জা হয়। এতদিন পর আমি শুনতে পাই সমুদ্রের অভিশাপ। মেল ট্রেনের গায়ে আমি খড়ি দিয়ে এঁকেছিলাম নারীর মুখ, কেউ দেখেনি, কেউ টের পায়নি,
এমনকি সেই নারীরও চোখের তারা আঁকা ছিল না। এক স্টেশন পার হওয়ার আগেই বৃষ্টি, প্রবল বৃষ্টি। হয়তো বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল আমার খড়ির শিল্প, তবু আমার লজ্জা হয়। এতদিন পর আমি শুনতে পাই মেল ট্রেনের অভিশাপ। প্রতিদিন পথ চলা কি পথের বুকে পদাঘাত? নারীর বুকে কামড় বসানো কি শারীরিক আক্রমণ? শীতের সকালে খেজুর রস খেতে ভালো লাগা কি শোষক সমাজের প্রতিনিধি হওয়া? প্রথম শৈশবে সরস্বতী মূর্তিকে আলিঙ্গন করা কি পাপ? এসব বিষয়ে আমি মনস্থির করতে পারিনি, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই সমুদ্র ও মেল ট্রেনের অভিশাপ। অসাধারণ। বিটু বাংলার অফিসে আজকের আপনাদের স্টুডিওতে পেয়ে সত্যি সত্যি আবারও বলছি আপনাকে অভিনন্দন জানাই। আগামী দিন আমাদের খুব ইচ্ছে রইল আপনাদের টিমের তাহার নামটি রঞ্জনা নাটকটি যদি আমাদের স্টুডিওতে আমরা রেকর্ড করতে পারি, সেই সৌভাগ্যের জন্য আমরা। আমার যিনি সহশিল্পী আছেন অয়নিকা, খুব ব্যস্ত মানুষ, স্কুল শিক্ষিকা প্লাস আকাশবাণী কলকাতাতেও সে কাজ করে। তার যদি সময় হয়, তাকে যদি আমি আনতে পারি স্টুডিওতে, অবশ্যই আমি আপনাদেরকে তাহার নামটি রঞ্জনা, আপনার যখন এত পছন্দের, এই প্রসঙ্গে বলে রাখি বিধায়ক ভট্টাচার্যের যিনি মেয়ে আর কি, বনানী মুখোপাধ্যায়, তার আমি বিশেষ স্নেহধন্য। তার মহা উত্তরণ নাটকটি আমি করে তাকে পাঠিয়েছিলাম, তিনি তো আমেরিকাতে থাকেন। তো এই মহা উত্তরণ নাটকটি শুনে তিনি আমেরিকা থেকে আমাকে মেসেঞ্জারে কল করে আমাকে যার পরনায় অভিবাদন তো জানিয়েছিলেন এবং এত আদর আমাকে জানিয়েছিলেন। সেই থেকে তাঁর সঙ্গে আমার একটা এমন সুসম্পর্ক হয়েছিল, যার জন্যে নন্দন চত্বরে অবনীন্দ্র সভাঘরে একটি মানে এতে আর কি কবি নাটকের একটি কর্মশালা ছিল। সেখানে হল ভর্তি লোকের সামনে তিনি আমাকে সবার সামনে বলেছিলেন যে আমি নিজের থেকে তো কারোর সাথে যোগাযোগ করিনি, তবে এই ছেলেটিকে তোমরা দেখো, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে, নাটক কাকে বলে আমি মানে নিজেই অবাক হয়ে যাই যে সেই নাটকটিকে কিভাবে তুলেছিল এবং আমার মন জয় করেছিল, যার জন্য আমি আমেরিকা থেকে তাকে ফোন করে তার সাথে যোগাযোগ করে, এবং সেই থেকে ওনার সাথে আমার এমন একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। প্রতি বছর বইমেলাতে যখন উনি আমেরিকা থেকে আসেন, আমাকে বলেন যে আমি যাচ্ছি, তুই কিন্তু আমার সাথে দেখা করবি। এই তুই সম্পর্কে এসে দাঁড়িয়েছে। আর তাকে দেখলে আমার সত্যিই মনে হয়, কবিগুরুর ভাষাতেই বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সত্যি আপনার অসম্ভব সুন্দর একটা ফিলিংস আপনি জানালেন। মানে আমার চিনতে আশা করি তাহলে ভুল হয়নি। আমি খুব ভক্ত আমি তৃপ্তি মিত্র, শম্ভু মিত্রের এবং বিধায়ক ভট্টাচার্যের যে অনবদ্য নাটক, আমি ছোটবেলা থেকে আমরা শুনে আজকে এখনো কানে বাজে, এবং আপনার গলায় সে মিলটা আমি পছন্দ করেছিলাম, যার জন্য আজকের বনানী মুখোপাধ্যায় আপনাকেও চিনতে ভুল করেননি। তাহলে স্রষ্টা যখন সৃষ্টি করে যান, তিনি জানেন না তার সৃষ্টি কোথায় সৌন্দর্যের উজাড় করে দেবে তার ডালি, আর সে সৌন্দর্য কারা কিভাবে সেটা উপভোগ করবে সেটা বোধহয় স্রষ্টাই উপর থেকে বুঝতে পারেন। আপনি সেরকম উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে আমাদের এই কৃষ্টি জগতে, সংস্কৃতি জগতের একটা পথ এবং তারা হয়ে থাকুন আমাদের সঙ্গে, উজ্জ্বল হয়ে জ্বলে উঠুন, আর সকলের খুব প্রিয় ভাজন হন, এই শুভকামনা বিটু বাংলার তরফ থেকে আপনাকে। প্রজ্ঞা আপনার মতো একটা প্রতিভাকে যে খুঁজতে ভুল করেনি, সেটা কিন্তু আজকে আমি প্রমাণ পেলাম। সেটা জানি না, সেটা আমি তো মানে প্রজ্ঞা পারিজাতকে আমি সত্যি আমার অন্তরের ভালোবাসা জানাই, আমার কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে এত সম্মান দিয়ে এই চ্যানেলে এনেছেন। এটা আমি সত্যি। প্রজ্ঞা কিছু বলবে এই প্রসঙ্গে? ওনাকে তো আমি, যেহেতু আমি নিজেও অনুষ্ঠান করি, ওনাকে আমি গোলপার্কের অনুষ্ঠানে মঞ্চ থেকে আমি ওনাকে আবিষ্কার করি, এবং সেটা সঞ্চালিকা হিসেবে আমার বিটু বাংলা চ্যানেলের জন্য ওনাকে আমি পছন্দ করে নিই এবং ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। এইটুকুই বলতে পারি। ওনার শিল্প
আমাদের সবাইকে খুব আকর্ষণ করে এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজনকে আকর্ষণ করে। সেই জন্য বিটু বাংলা চ্যানেলে ওনাকে আমি মানে আসার জন্য অনুরোধ করি এবং উনি আমার অনুরোধ কথা রেখেছেন। আমারও সেজন্য প্রাপ্তি, কেউ অনেক বড় কথা প্রাপ্তি। রাখেনি, কথাটা বোধহয় আজকের এখানেই মিটে গেল। মিটে গেল। কথা রাখেন এবং তার জন্য সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে এই ঝড় বাদলের দিনে তিনি এতটাই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও বিটু বাংলায় এসেছেন। আপনাকে বাস মিস করেছেন, অনেক কিছু মানে যানবাহনের একটু গোলযোগ চলছে, তবু কিন্তু কথা রেখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকবেন। বিটু বাংলার তরফ থেকে নমস্কার।